স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। কোরবানির ঈদ সামনে রেখে নরসিংদীর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। তাদের দাবি, কাঁচা ঘাস, খড়, ভুসি সহ প্রাকৃতিক খাবারের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে পশু, ফলে এগুলোর চাহিদা বেশি। আসছে কুরবানি, পশুর যত্নে তাই ব্যস্ত খামারিরা। দেশের বিভিন্ন হাট ঘুরে ঈদের 6 থেকে 11 মাস আগেই গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেন নরসিংদীর খামারিরা। খামারিদের দাবি, কোনো ধরনের ক্ষতিকারক ঔষধ প্রয়োগ ছাড়া শুধুমাত্র কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পালন করা হচ্ছে এসব পশু। খাবার দেই, আমরা ছোলা বুট দেই, ভুট্টা দেই, গমের ভুসি দেই, আবার ধানের আবার কুলা আছে, এই কুলাটা দেই। এগুলো মিলে ছিলাইয়া মনে করেন 27টা পর একখানা মিক্সার কিনা খাবারটা বানাই দিই। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুপালনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। সেই সাথে দেশের বাইরে থেকে পশু আমদানি হলে আশানুরূপ লাভ না হওয়ার আশঙ্কাও রয়েছে কোনো কোনো খামারির। এবার খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু গরুর বাজার বর্তমানে খুবই দাম কম। তো এবার মনে হয় না বেশি একটা লাভবান হতে পারবো। সবগুলো দেশীয় খাবার আছে না, অনেক খামারের ইনজেকশন দেওয়া গরু স্বাস্থ্য বাড়া, এগুলো আমাদের মধ্যে নাই। যে এই গরুটা দেশের মধ্যে ভালোভাবে ভালো খাবার দিয়ে পালন করা হয়েছে, ওইরকম একটা গরু কুরবানি দেওয়ার আশা আছে। হাইব্রিড টাইব্রিড এর মধ্যে যাওয়ার ইচ্ছা নেই আমার। দেশি পদ্ধতিতে যেটা পালন করা হয়েছে ওই গরুটাই বাছাই করার ইচ্ছা আছে আমার। আসন্ন কুরবানির হাটে ভিন্ন দেশ থেকে পশু আমদানি বন্ধে প্রশাসন সজাগ রয়েছে বলে জানান জেলার প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যেহেতু সক্ষমতা রয়েছে, আমাদের এই বছর সারা দেশে 22 লক্ষ গবাদি পশু আমাদের আরো কোরবানির যোগ্য, যেটা আমাদের উদ্ভিদ থাকবে সারা দেশে। সেই লক্ষ্যে আমরা কোনোভাবেই আশেপাশে কোনো জায়গা থেকে যেন গবাদি পশু আমাদের দেশের নাম হতে পারে। খামারিরাও আসলে এটা আশা করে যে এই সময় তারা একটু লাভজনক ভাবে তারা গবাদি পশুগুলো বিক্রি করবে। আমরা আশা করছি যে এবছর এটা হবে না, কোনো বছরই হয়নি, ইনশাল্লাহ এবছর আরো এটা হবে না, কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যথেষ্ট দৃষ্টি রয়েছে এটার জন্য কোনো আশপাশ থেকে যেন কোনো গবাদি পশু আমাদের দেশে না ঢুকতে পারে, সে লোকে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবছর নরসিংদীতে ৭৮,৬৪৫টি কোরবানির পশু চাহিদার বিপরীতে ৮৫,৯০৫টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে গতকাল ত্রিমুখী সংঘর্ষে 7 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। নতুন ভিসি নিয়োগ বাতিলের দাবি সাধারণ শিক্ষার্থীদের। তাদের দাবি, ডুয়েটে কর্মরত শিক্ষকদের থেকেই নতুন ভিসি নিয়োগ দিতে হবে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইকবালকে ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকে তার নিয়োগ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে তারা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড প্রদর্শনের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছাত্রদল ও বহিরাগতরা নবনিযুক্ত ভিসিকে নিয়ে গেট ভেঙে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। এতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। এতে করে আমাদের প্রায় 30 থেকে 40 জন ছাত্র এখন মেডিকেলের দিকে আছে। তারা সবার মাথা ফেটে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পায়ে লাগছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছিলাম তখন ছাত্রদল এবং স্থানীয় যে টুকাই যারা আছে ওদেরকে এনে আসলে অতর্কিত হামলা করে, কিন্তু আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের কোনো প্রস্তুতি ছিল না। এই জন্যই এই পরিপ্রেক্ষিতেই আমাদের যে সাধারণ শিক্ষার্থী ছিল তারা অনেক আহত হয়েছে, তারা এখন হসপিটাল আছে। পুলিশ জানায় দুপক্ষের সংঘর্ষে 7 জন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সকালবেলা এক পক্ষ স্বাগত জানিয়েছে, আরেক পক্ষ প্রতিরোধ করেছে। দুই পক্ষের ধাক্কা দেখতে গেট ভেঙে গেছে, বৃষ্টির মতো ইট পড়েছে ভিতর থেকে, সংঘর্ষে হয়েছে। তখন পুলিশ গিয়ে ইন্টারফেয়ার করেছে, দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে দিয়েছে। পুলিশের 7 জন সকালবেলায় যখন সংঘর্ষ চলছিল এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এই ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের দাবি, ডুয়েটে কর্মরত কোনো শিক্ষককেই ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দিতে হবে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।
হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও উপদেষ্টাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট আবেদন করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। আদেশ বৃহস্পতিবার। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যে হাম ও এর উপসর্গে গত 2 মাসে 450-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। আর এ সময়ে সারা দেশে চিকিৎসা নিয়েছে 41,000-এরও বেশি শিশু। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা হয়নি, টিকাদান কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল। ওই 1.5 বছরে হামের টিকা না দেয়ায় শিশুরা আক্রান্ত হচ্ছে। এজন্য দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। ওনারা কিন্তু এসেছিলেন উঠানা মেধা এই একটা কারণে, যেখানে আমাদের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু ওনারা এসে আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল, সেইটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল 6548/2026। আমি পিটিশনার, কারণ হচ্ছে এটাকে একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 দ্বারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট, এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য দিন ঠিক করা হয়েছে বৃহস্পতিবার। শুনানিতে মার্কিন চুক্তিসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি, যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই যে এই 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 জিনিস ইনকোয়ারি করবেন, প্রেয়ারে নাই। প্রেয়ারে শুধু আছে যে আপনি সরকার, আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। অন্তর্বর্তী সরকারের বিষয়ে করা আরও কিছু রিট শুনানির অপেক্ষায় আছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেরপুরের মাঠ জুড়ে সোনালী ধানের সাথে তৈরি হচ্ছে ধান বীজ। জেলার কয়েকটি গ্রামে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ উৎপাদন করে সফলতা পেয়েছেন কৃষকরা। দেশের শীর্ষ বীজ কোম্পানিগুলো মাঠ থেকে ময়েশ্চার নিয়ন্ত্রণ, শুকানো ও প্যাকেটজাত সহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এতে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থান, বেড়েছে মানসম্মত বীজের যোগান। সোনালী ধানের এই মাঠগুলো এখন নতুন সম্ভাবনার গল্প বলছে। খাদ্যের যোগানের পাশাপাশি উৎপাদন হচ্ছে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ। শেরপুর জেলার বেশ কয়েকটি গ্রামে এবার সহস্রাধিক একর জমিতে আবাদ হয়েছে উন্নত জাতের বীজ, যা বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি। 3 বছর ধরে আছে, আমরা শ্রমিক, আমরা 3-4 মাস কাম করি, তাতে আমরা ভালোই চলি। এখানে এই বীজ ধান আসার পরে আমাদের অনেক কর্মসংস্থান হয়েছে। আমরা যে জমিগুলা ওদেরকে দিছি, যদি 20,000 টাকা করে দিচ্ছি, তাতে আমার মনে হয় যে আমার বেলায় আমি এটা লাভবান। একাধিক বীজ কোম্পানি স্থানীয় কৃষকদের জমি নিয়ে উৎপাদন করছে ধান বীজ। নিজস্ব কৃষিবিদ ও প্রশিক্ষিত মাঠকর্মীদের সার্বক্ষণিক তদারকিতে চলছে পরিচর্যা, পরাগায়ন, ধান কাটা ও শুকানোর কাজ। শ্রমিক শ্রেণীর মানুষের সুবিধা হয়েছে সবচেয়ে বেশি, যেখানে আমাদের এই প্রজেক্টে যে শ্রমিক লাগে, কৃষক যদি নিজের জমিতে ফসল আবাদ করতো এত শ্রমিক লাগতো না, এর অর্ধেকেরও কম শ্রমিক লাগতো। সেই ক্ষেত্রে শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে। এই জমিগুলা কৃষকরা আবাদ করলে তো ওইভাবে লাভবান হইতে পারে না, তারা তো ওই পাবলিকের কাছে দিয়ে গেলে 1 একর জমি মিটায় দেয়, ওই 8,000-9,000 টাকা পাই। আমরা এই জায়গায় আপনার 14,000 টাকা একর দিচ্ছি। আগামী বছরগুলোতে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা জেলা বীজ প্রত্যয়ন অফিসারের। কিভাবে উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন করা যাবে এবং মানসম্মত বীজটা তারা যাতে সরবরাহ করতে পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে বীজ প্রত্যয়ন এজেন্সি শেরপুরের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি। কৃষকের ঘাম আর কোম্পানিগুলোর সহায়তায় ধান বীজ এখন একটি ফসল নয়, হয়ে উঠছে নতুন অর্থনৈতিক সম্ভাবনার নাম। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ।
হবিগঞ্জে বন্যার পানি কমে আসায় এখন দেখা দিচ্ছে ক্ষতচিহ্ন। জেলায় প্রায় 350 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বছরের খাবার আর দেনা নিয়ে চিন্তিত কৃষকরা। সোনালী ফসল গড়ে তুলবেন এমনই স্বপ্ন ছিল কৃষকদের। সম্প্রতি আকস্মিক বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের সেই স্বপ্ন। কৃষকদের লোকসান পোষাতে সরকারি মূল্যে আগাম ধান সংগ্রহ শুরু করেছে সরকার। তবে পর্যাপ্ত পরিমাণে ধান না থাকায় সরকারি মূল্যে বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের। মানে বৃষ্টির কারণে আমাদের হেত কি সব পানির দলের মধ্যে গেছি গে, যে একের হেত কাটাইতে লাগতো 3000 টাকা, এই হেত লাগে 9000 টাকা। রেনফিন আছে, রেনফিন তাহলে তো রেনফিন দেওয়ার মতন কোনো সহযোগিতা নাই, কেমনে দিব দান তো কেমনি তো না। কৃষকরা জানান চাষাবাদের অর্ধেকই পানিতে পচে নষ্ট হয়ে গেছে। যেসব ধান কাটা হয়েছে সেগুলো বছরের খাবারের খোরাক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমাকে যাও আছে মনে করেন তা কিছু ক্ষতির সনদ তুলছি, আবার তো চলন চাই খালি যারা কাজ করছে এরা নিচ্ছে গিয়া অর্ধেক, আর আমরা অর্ধেক আনছি। এর মধ্যে তোমরা আনার পরে দেখা গেছে কেন ওই যে মেঘ বৃষ্টির কারণে এগুলা ধান গেরা আইছে, আমরা ধান প্রায় তোমার নষ্ট হওয়ার পথে। এই টিকটক মানে 10% ধান মনে আমরা এগুলা আছে। জেলায় 8090 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 115 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে, আজকে আরো বাড়বে। আশা করি শত বাধা সত্ত্বেও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। তাদের ধান শুকানোর ব্যাপারে আমাদের সহযোগিতা থাকবে আমাদের গুদাম চত্বরে। তারা ভিজা ধান ইচ্ছে করলে নিয়ে শুকাতে পারবে। আকস্মিক বন্যায় 350 কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত 23,000 কৃষকের তালিকা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 ক্যাটাগরিতে সহযোগিতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানের সময় ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত আলোচনার পদক্ষেপ না নিলে ইরানের আর কিছুই থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরানের গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধ অবসানের লক্ষ্যে তেহরানের দেওয়ার সর্বশেষ প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষ না করার কারণে আলোচনায় অচল অবস্থা দেখা দিতে পারে। এদিকে গতকাল সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সৌদি আরব জানিয়েছে তারা 3টি ড্রোন হামলা প্রতিহত করেছে। কারা হামলা করেছে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানায়নি কেউ। 11 জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। 3 আয়োজক দেশের একটি মেক্সিকো। দেশটির গুয়াদালাহারা শহরের আইকনিক অ্যাক্রন স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাঠের সবুজ গালিচা থেকে গ্যালারি সবখানি লাগছে নতুনের ছোঁয়া। 2026 বিশ্বকাপ ফুটবলের দামামা বাজতে শুরু করেছে। এই মহাযজ্ঞ সামনে রেখে মেক্সিকোর ঐতিহ্যবাহী শহর গুয়াদালাহারায় এখন চলছে ভিন্ন এক উৎসবের আমেজ। খেলা শুরুর মাসখানেক আগেই শহরে অ্যাক্রন স্টেডিয়ামের নিয়ন্ত্রণ বুঝে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলছে ভেন্যু প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। স্টেডিয়ামের সবচেয়ে বড় পরিবর্তন আর চমক লুকিয়ে আছে এর সবুজ গালিচায়। পুরনো ঘাসের বদলে বিছানো হয়েছে অত্যাধুনিক হাইব্রিড টার্ফ, সাথে প্রাকৃতিক ঘাসের সতেজতা মিলিয়ে তৈরি হয়েছে টেকসই সিনথেটিক ফাইবার। খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠকে আরও দীর্ঘস্থায়ী করার এই উদ্যোগ এরই মধ্যে ফিফা থেকে স্বীকৃতি পেয়েছে। ভিআইপি জোন থেকে শুরু করে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা মনিটরিং এর মাধ্যমে সবখানেই আধুনিকতার পরশ লেগেছে অ্যাক্রনের প্রতিটি প্রান্তে। এই স্টেডিয়ামে দর্শকদের চলাচল নির্বিঘ্ন করতে নতুন রূপে সাজানো হয়েছে প্রবেশপথ ও সুবিশাল পার্কিং এলাকা। সব মিলিয়ে অ্যাক্রন স্টেডিয়াম এখন আর কেবলই একটি ফুটবল ভেন্যু নয়, এটি হয়ে উঠেছে প্রযুক্তি আর নিখুঁত প্রস্তুতির এক অসাধারণ প্রতীক। বিশ্বমঞ্চে মেক্সিকোর ফুটবল উন্মাদনা আর গুয়াদালাহারা শহরের ঐতিহ্যকে আরও একবার নতুন করে তুলে ধরতে পুরোপুরি প্রস্তুত এই শহর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।